সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুন্নাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ক্লাসটি। মূলত এই ক্লাসের আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ইতিপূর্বে তোমাদের আরও 3টি ক্লাস নিয়েছি। আশা করি ওই 3টি ক্লাস হতে তোমরা বুঝতে পেরেছ দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে, এবং দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তি, এবং দুতরফা দাখিলা পদ্ধতি যে হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি, সেটি তোমরা বুঝতে পেরেছ। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতিতে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান তাদের হিসাব সংরক্ষণ করে থাকে, এবং ছোট এবং ক্ষুদ্র আয়তনের যে ব্যবসাগুলো বা এক মালিকানা ব্যবসা বা খুচরা ব্যবসায়ীরা যে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে, সেটিও তোমাদেরকে আমি ধারণা দিয়েছি, এবং এইভাবে কিভাবে অঙ্ক করতে হয় সেটিও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই অধ্যায় শেষে যে সকল বিষয় থাকবে, লেনদেনে জড়িত দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ক্রেডিট পক্ষ কিভাবে অঙ্কের মাধ্যমে নির্ণয় করতে হয় বা শনাক্ত করতে হয় সেটি করতে পারবে। একতরফা দাখিলার ধারণা নিয়ে ব্যবসার মুনাফা নির্ণয় কিভাবে করতে হবে সেটি আজকে তোমাদের দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যেহেতু অঙ্কর ক্লাস, কারণ ইতিপূর্বে যে 3টি ক্লাস নিয়েছি সেখানে উদাহরণ এবং যে বিস্তারিত সেটি দেখিয়ে দিয়েছে। আজকে অঙ্ক, মূলত আজকে তোমাদের মূল বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নটি প্রথমে পড়ি। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালে ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। ডিসেম্বর 1 তারিখে নগদ 15 লাখ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। ডিসেম্বর 12 তারিখে 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর 23 তারিখে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 24 তারিখে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, যার ভাউচার নং 102। ডিসেম্বর 30 তারিখে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। 31 ডিসেম্বর 5% বাট্টা চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো 1,20,000 টাকা। প্রশ্ন কতে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? অর্থাৎ এখানে পণ্যের পরিমাণ চেয়েছে। অর্থাৎ কবি অ্যান্ড ছবি ট্রেডার্সে তার ব্যবসায়ের পণ্য ছিল হচ্ছে কাপড়। তো এই ক্ষেত্রে ক নম্বর প্রশ্নের উত্তর কত কত তারিখের মধ্যে রয়েছে সেটি আমরা লক্ষ্য করব। এখানে ক নম্বর প্রশ্নের উত্তরটি ডিসেম্বর 12 অর্থাৎ 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো, এটি একটি। আর ডিসেম্বর 31 তারিখ 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হয়েছে 1,20,000 টাকা। অর্থাৎ এখানে 12 তারিখ এবং 31 তারিখের যে লেনদেনটি, এই লেনদেন দুইটি যোগফলই মূলত ক নম্বর প্রশ্নের উত্তর। এক্ষেত্রে 31 তারিখে যে 5% বাট্টা চেকে পণ্য ক্রয় করা হয়েছিল অর্থাৎ 1,20,000 টাকার কে 5% করলে যে টাকাটা হয়, অর্থাৎ 5% বাট্টা বাদে বাকি বা অবশিষ্ট টাকাটি হবে পণ্য ক্রয়ের পরিমাণ, অর্থাৎ 1,20,000 টাকার 5% চেক, অর্থাৎ 5% করলে হয় 6,000 টাকা। অর্থাৎ 1,20,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে যেটা হবে অর্থাৎ 1,14,000 টাকা। তাহলে দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ডিসেম্বর মাসে পণ্য ক্রয়ের পরিমাণ, ডিসেম্বর 12 তারিখে কাপড় ধারে ক্রয় করা হলো 2,50,000 টাকা, চেক দ্বারা পণ্য ক্রয় করা অর্থাৎ কারবারি বাট্টা বাদে 1,14,000 টাকা, দুটি যোগফল 3,64,000 টাকা। খ নম্বর প্রশ্নের উত্তর যে
প্রদত্ত লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ প্রদত্ত লেনদেনগুলো বলতে যে সকল লেনদেনগুলো আছে ডিসেম্বর 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে সেই সকল লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়। অর্থাৎ আমরা ইতিপূর্বে ক্লাসে একটা লেনদেনে দুইটি পক্ষ জড়িত থাকে, একটি পক্ষ ডেবিট, অপর পক্ষ ক্রেডিট। মূলত প্রত্যেকটা লেনদেন থেকে যে দুটি পক্ষ, সেই দুটি পক্ষ আমরা ধারাবাহিকভাবে অর্থাৎ তারিখ ছক করার ক্ষেত্রে তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট এবং টাকা, অর্থাৎ এখানে 4টি কলাম বা ঘর কাটবে, তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট আর টাকা। তো প্রথমে মূলধন আনা হলো 15 লাখ টাকা। ডিসেম্বর 1 তারিখে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে, এই জন্য নগদান হিসাব সম্পদ, আসলে সম্পদ ডেবিট বা বৃদ্ধি পেলে ডেবিট, আর মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তারপরে 12 তারিখে ধারে কাপড় ক্রয় করা হয়েছিল 2,50,000 টাকা। এখানে ক্রয় একটি পক্ষ অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, আর বিবিধ পাওনাদার যেহেতু ধারে ক্রয় করা হয়েছিল অর্থাৎ ধারে পণ্য ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদারের, এই জন্য ক্রয় হিসাব ডেবিট পক্ষ আর পাওনাদার হিসাব ক্রেডিট পক্ষ। 2,50,000 2,50,000 টাকা। অর্থাৎ আমরা দুতরফা দাখিলা পদ্ধতির যে মূলনীতির মধ্যে একটি অর্থাৎ ডেবিট পক্ষের টাকা যা হবে ক্রেডিট পক্ষের টাকাও তা হবে, সেটি এখানে টাকা, যার কারণে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষের টাকা সমান অঙ্কে লেখা হয়েছে। 23 আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদে 60,000 টাকা। এখানে আসবাবপত্র একটি সম্পদ, নগদ আরেকটি সম্পদ। আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ওই সম্পদ ক্রেডিট। অর্থাৎ এখানে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 24 তারিখে শাকিলাকে বেতন প্রদান করা হয়েছিল, অর্থাৎ বেতন একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ সম্পদ হ্রাস পেয়েছে। তারপর 30 তারিখে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি অর্থাৎ নগদে, এই জন্যে নগদ টাকা বৃদ্ধি পায় অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্ত কমিশন অর্থাৎ প্রাপ্ত কমিশন একটি আয়, আয় বৃদ্ধি পাওয়ার কারণে আয় ক্রেডিট। 31 তারিখে চেকে পণ্য ক্রয় করা হয়েছিল, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, আর চেক দ্বারা হওয়ার কারণে চেক হিসাব না হয়ে ব্যাংক হিসাব হবে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নে চেয়েছিল যে একটি ডেবিট ভাউচার প্রস্তুত করো। তো ডেবিট ভাউচার প্রস্তুত করার জন্য, অর্থাৎ ভাউচার আমরা জানি দুই প্রকার, একটা ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। একটা প্রতিষ্ঠানের যত ব্যয় হবে এই ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারে মূলত আমরা জানি যে 4 জনের স্বাক্ষর লাগে, অর্থাৎ 24 তারিখের লেনদেনে এখানে প্রথমে কোম্পানির নাম কি, কপি অ্যান্ড ছবি ট্রেডার্স ডেবিট ভাউচার, এই পাশে অর্থাৎ বাম পাশে ডেবিট ভাউচার নং 102 ছিল, হিসাব খাতের নাম বেতন খাত, তারিখ 24শে ডিসেম্বর 2017, গ্রহণকারীর নাম হচ্ছে শাকিলা, বেতন দেওয়া হয়েছে কাকে, শাকিলাকে। ক্রমিক নং, ব্যয়ের বিবরণ, টাকা, বেতন প্রদান 48,000 টাকা, মোট 48,000 টাকা, কথায় 48,000 টাকা মাত্র। এখানে 4 জনের স্বাক্ষর থাকবে, প্রথম স্বাক্ষর থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর, দ্বিতীয়ত হিসাবরক্ষকের স্বাক্ষর, তৃতীয়ত ব্যবস্থাপকের স্বাক্ষর, আর চতুর্থত যে টাকাটি গ্রহণ করেছে অর্থাৎ গ্রহণকারীর স্বাক্ষর। তারপরে তোমাদের জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা 2 নম্বর যে অঙ্কটি সেটি হচ্ছে, আমি পড়ব এখন। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়িক বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি সে অনুসরণ করেন। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় নতুন করে সে 50,000 টাকা
বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করে ও 31শে ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিমত্ত সম্পদ ও দায় সমূহ ছিল নিম্নরূপ: নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। প্রশ্ন, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। কতে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো এবং কতে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 2 নম্বর অঙ্কটি এটি একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে এবং খুচরা ব্যবসায়ীরা মূলত যাদের ব্যবসা আয়তনে ছোট তারা মূলত এই সিস্টেমে তাদের হিসাব সংরক্ষণ করে থাকে। প্রারম্ভিক মূলধনের সূত্র আমি তৃতীয় ক্লাসে তোমাদের দেখাইছিলাম যে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো এখানে 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসার মোট সম্পদ ছিল 5,50,000 টাকা এবং মোট দায় ছিল 1,70,000 টাকা। অর্থাৎ 5,50,000 টাকা থেকে 1,70,000 টাকা বাদ দিলে যেটি উত্তর হবে, এটি মূলত হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আর সমাপনী মূলধন এখানে দেওয়া আছে কিভাবে, যে 31শে ডিসেম্বর 2017 তারিখ তার ব্যবসায় যে সম্পদ দায়, তো সম্পদ ছিল নগদ, আসবাবপত্র এবং দেনাদার আর মজুত পণ্য, এই 4টি যোগ করে বাদ দেব ব্যাংক ঋণ আর পাওনাদার। তো অঙ্কটি আমরা দেখি, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা প্রারম্ভিক মোট সম্পদ ছিল 5,50,000 টাকা এবং মাইনাস প্রারম্ভিক মোট দায় 1,70,000 টাকা। উত্তর হবে 3,80,000 টাকা। খতে সমাপনী মূলধন নির্ণয়ের জন্য প্রথমে সমাপনী মোট সম্পদ ছিল নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা এবং মজুত পণ্য 90,000 টাকা। তো যোগ করলে যেটি হবে 5,85,000 টাকা। এখান থেকে বাদ দেব ব্যাংক ঋণ এবং পাওনাদার, দুটি যোগ করলে হয় 1,15,000 টাকা। 5,85,000 টাকা থেকে 1,15,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 4,70,000 টাকা হচ্ছে সমাপনী মূলধন। তো এখানে সমাপনী মূলধন 4,70,000 টাকা আর প্রারম্ভিক মূলধন হয়েছিল কতে, যেটি 3,80,000 টাকা। তো এখানে গ নম্বর প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে লাভ বা ক্ষতি একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ বা ক্ষতির সূত্রটি কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন বাদ অতিরিক্ত মূলধন। অর্থাৎ যদি তুমি ব্র্যাকেট দাও তাহলে এখানে মাঝখানে যোগ দিতে হবে, আর যদি ব্র্যাকেট না দাও তাহলে প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। অর্থাৎ সমাপনী মূলধনের সাথে মালিক যেটি উত্তোলন করেছিল 40,000 টাকা সেটি যোগ করা হবে। অর্থাৎ সমাপনী মূলধন 4,70,000 যোগ 40,000 টাকা, প্রারম্ভিক মূলধন 3,80,000 টাকা যোগ অর্থাৎ 50,000 টাকা। এই দুটি যোগ করলে হয় 4,30,000 টাকা আর এই দুটি যোগ করলে 5,10,000 টাকা। 5,10,000 টাকা থেকে 4,30,000 টাকা বাদ দিলে হয় 80,000 টাকা লাভ। অর্থাৎ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে তারা কিন্তু বাস্তবে এইভাবেই হিসাব করে যে তারা শুরুতেই কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এবং বছর শেষে তার কত টাকা সব হিসাব করে আসে। অর্থাৎ শেষের টাকা থেকে শুরুর টাকা, অর্থাৎ শুরু করেছিল যে টাকা, ওই টাকা বাদ দিলে যে টাকা হবে, যদি লাভ হয় তাহলে অর্থাৎ শেষের মূলধনের পরিমাণ যদি বেশি হয় শুরুর তুলনায় তাহলে লাভ হবে, আর যদি শুরুর তুলনায় শেষের মূলধনের টাকা কম হয় তাহলে ক্ষতি হবে। এইভাবে তাদের লাভ ক্ষতি নির্ণয় করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করছো এবং বুঝতেছো। তোমাদের জন্য একটি বাসায় বা বাড়িতে হোমওয়ার্ক বা কাজটি থাকবে, যেটি 3 নম্বর অঙ্ক, যে আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ 1 তারিখে নগদ যন্ত্রপাতি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো, অর্থাৎ কতে বিক্রয় পরিমাণ নির্ণয়, খতে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলো বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। গতে মার্চ 6, 17, 19 ও 28 তারিখের লেনদেনগুলো ডেবিট কেটে নির্ণয় করো। অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তরটি অর্থাৎ এখানে দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে, কারণ এই দ্বিতীয় অধ্যায় তোমাদের ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা চেষ্টা করবে এবং অঙ্কটি বাসায় করবে এবং অঙ্কটি করে আমাদের যে স্যাট তোমাদের যে ক্লাস টিচার তার কাছে অথবা আমার কাছে অঙ্কটি তোমরা হোমওয়ার্ক করে পাঠাতে পারো অনলাইনে এবং
ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সে সম্পর্কে তোমরা জানাবে, কমেন্টস করবে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং পরবর্তীতে ইনশাল্লাহ আবার ক্লাস নেব। তো আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।